জুলাই অভ্যুত্থানের ঘটনায় সহস্রাধিক মামলার একটিরও তদন্ত শেষ হয়নি। মামলা বাণিজ্য ধীর গতি নিয়ে শহীদ পরিবারের হতাশা। আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। স্বর্ণের লাগামহীন দামে বিক্রি কমেছে 60% পর্যন্ত। শুল্ক বাণিজ্য যুদ্ধ অন্যতম কারণ বলছে জুয়েলারি সমিতি। 3 বছরে চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো পরিবহন কমেছে 70%। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাড়ার সম্ভাবনা। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। আজ যোগ দেবেন অন্ত্যেষ্টিক্রিয়ায়, অংশ নেবেন একাধিক বৈঠকে। ঝুঁকিপূর্ণ থেকে নিরাপদ ব্যাংকে ক্রিকেট বোর্ডের প্রায় 240 কোটি টাকা স্থানান্তর। নিরাপত্তার পাশাপাশি বেড়েছে আয়ও। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি ইসরাত মুক্তি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার ঘটনায় বিভিন্ন থানা ও নিম্ন আদালতে দায়ের করা মামলা ছুঁয়েছে হাজারের কোটা। নির্মম এই হত্যাযজ্ঞের অধিকাংশ মামলার বয়স 9 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলার বিচার শেষ করতে তাড়াহুড়ো করবে না তারা। এদিকে মামলা বাণিজ্য সহ বিচার কাজের ধীর গতি নিয়ে হতাশা স্বজন হারানো পরিবারগুলোর মাঝে। রাবি হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল লতিফ। করেছে অনেক আমার এই ছেলের মতো আমি, আমার মা ডাক দেয় না, এটা সহ্য করতে পারতেছি না। ছেলের রক্তমাখা পোশাক জড়িয়ে ধরে অঝরে এ কান্না এক মমতাময়ী মায়ের। আমাকে বলেন না। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাহজাহান আলীর বাবা মায়ের এখন একটাই প্রশ্ন, ছেলে হত্যার বিচার কবে পাবেন? আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 16 জুলাই নিউ মার্কেটের ঠিক এই জায়গাটিতেই রক্তাক্ত অবস্থায় নিহত হয়ে পড়েছিলেন পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলী। 5 আগস্ট পরবর্তী সময়ের প্রথম দিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের নামে যে কয়েকটি হত্যা মামলা হয়েছিল তার মধ্যে অন্যতম শাহজাহান আলী হত্যা মামলা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের 13 আগস্ট সদরঘাট থেকে আটক হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। তাদের প্রথমবারের মতো গ্রেপ্তার দেখানো হয় নিউ মার্কেট থানার শাহজাহান আলী হত্যা মামলায়। 2 দফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে এখন মামলাটি তদন্ত করছেন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা মনির হোসেন। 8 মাস পেরিয়ে গেলেও কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলতে পারছেন না তিনি। উল্লেখযোগ্য অগ্রগতি নাই, বলতে পারতেছি না আমরা এখন। জুলাই আন্দোলনে শহীদ শাহজাহানের পরিবারের মতো বিচার পাওয়া নিয়ে এমন শঙ্কা আছে অনেকেরই। এই যেমন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যবসায়ী সুলতান আহমেদ মামলা করে এখন নিজেই হয়রানির ভয়ে আছেন। তারা শুধু বলে যে আমরা আপনাকে মামলা যে চার্জশিট জমা দেব হচ্ছে নির্বাচনের আগে। তবে নিম্ন আদালতে চলমান এসব মামলায় কিছু ব্যতিক্রমও আছে। যেমন লালবাগে পুলিশের গুলিতে নিহত জুলাই শহীদ শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর মামলা। এই মামলারও নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আসামি করা হয়েছে ওই সময়ে লালবাগে দায়িত্ব পালন করা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের। ইতিমধ্যে পুলিশের কোন কোন সদস্য সেদিন শটগান ব্যবহার করেছিল তাদের জেরা করা হয়েছে। হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ তার নেতাকর্মীরা যেভাবে নির্দেশ ও বক্তব্য দিয়েছিল সম্পন্ন করা হয়েছে সেসব ফরেন্সিকও। প্রশ্ন হলো, এত কিছুর পরও এই মামলার চার্জশিট জমা দিতে দেরি হচ্ছে কেন? এখন অপেক্ষা কেবল ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশের। শেখ হাসিনা, তারপর ওবায়দুল কাদের যারা উস্কানি বলে বক্তব্য রাখছে, এই ভিডিওগুলো আমরা কালেকশন করে এগুলো আমরা ফরেনসিক করেছি অলরেডি। বাস্তবতা হলো, জুলাই হত্যাকাণ্ডে এখনও মামলা হচ্ছে বিচারিক আদালতে। এসব মামলার সংখ্যা ইতিমধ্যে হাজার ছুঁয়েছে। সংখ্যাটি এত বেশি যে এসব মামলায় কতজন তদন্তকারী কর্মকর্তা কাজ করছে তারও হিসেব নেই ঢাকা মহানগর পুলিশের কাছে। গণহারে দায়ের করা এসব মামলার তাহলে ভবিষ্যৎ কি? আমরা আশা করি এই দ্রুততম সময়ের ভিতরে আমরা কিছু মামলার
যে অগ্রগতি প্রতিবেদন সেটা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবো। সার্বিকভাবে বিচার কার্যের এই যে ধীরগতি, তাতে হত্যাকাণ্ডের মতো চরম নির্মমতার শিকার পরিবারগুলো হতাশ। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন তাদের কোনো তাড়াহুড়ো নেই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা বাণিজ্য সহ সামগ্রিকভাবে যে লেজে গুপুরে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিচার পাওয়াটাই এখন অনিশ্চিত। ভিকটিম তো আছেই, এখানে মারা তো গেছেই, তার পরিবারটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে এখনো পর্যন্ত। তাদের এই মামলার বিচার পাওয়াটা হচ্ছে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। আমি ধরেন নাম দিলাম, নামগুলোর ব্যাপারে আরও সবচেয়ে বড় যেটা খারাপ কাজ হয়েছে সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ ব্যবসা করেছেন এই নাম নিয়ে। বিচারিক আদালতের এমন চিত্র থাকলেও অন্যদিকে গণহত্যার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার পাবেন এই আশা নিয়ে বসে আছেন স্বজন হারানো ভুক্তভোগীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে আবারও অস্থিরতা। দেশের বাজারে স্বর্ণের ভরি ঠেকেছে 1,72,000 টাকায়। এমন বাস্তবতায় বিক্রি কমেছে 50 থেকে 60% পর্যন্ত। বাজুস বলছে, শুল্ক বাণিজ্য যুদ্ধের পাশাপাশি দেশের বুলিয়ান মার্কেট লাগামহীন দাম বৃদ্ধির অন্যতম কারণ। অর্থনীতিবিদদের পরামর্শ, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে স্বর্ণের চাহিদা ও যোগানের সমন্বয় করতে হবে। আরও জানাচ্ছেন সাজিদ রাফাত। অর্থনৈতিক অনিশ্চয়তায় সুরক্ষা কবচ স্বর্ণ। যে কোনো সংকটে লাফিয়ে দাম বাড়ার রেকর্ড আছে এই মূল্যবান ধাতুটির। বিলাসী পণ্য হিসেবে দাম বৃদ্ধিতে বারবার রেকর্ড ভাঙছে স্বর্ণ। বিশ্ববাজারে তো বটেই, দেশের বাজারেও লাগামহীন এর দাম। শুল্ক ও বাণিজ্য যুদ্ধের উদ্বেগের কারণে মার্কিন ডলার যখন দর হারাচ্ছে, তখন আন্তর্জাতিক বাজারের সাথে দেশেও ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে স্বর্ণ। টানা 4 বার বৃদ্ধির পর কিছুটা কমলেও রেকর্ড ছুঁয়েছে দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দাম সমন্বয় হয়েছে 26 বার। এর মধ্যে দাম বেড়েছে 19 দফায় আর কমেছে মাত্র 7 বার। 2024 সালে দাম সমন্বয় হয়েছে 62 বার, যার মধ্যে দাম বেড়েছে 35 বার। প্রতি মাসে একাধিকবার তো বটেই, মাত্র একদিনের ব্যবধানেও দাম ওঠানামার চিত্রও দেখা যায়। দাম বৃদ্ধির ধারাবাহিকতায় সবশেষ 22 এপ্রিল 22 ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় 1,77,000 টাকা। তবে একদিনের ব্যবধানে কিছুটা কমে দর ঠেকেছে 1,72,000 টাকায়। দেশের বাজারে এটি এখন পর্যন্ত রেকর্ড দাম। এমন বাস্তবতায় মধ্যবিত্ত ক্রেতাদের হাতের নাগালের বাইরে স্বর্ণ। বিয়ে কিংবা সামাজিক আয়োজনে কমছে এর ব্যবহার। হঠাৎ এমন চড়া বাজারে ক্রেতারা বলছেন, লাগামহীন দামের কারণে গহনা কিনতে হিমশিম খাচ্ছেন তারা। আমরা আর গোল্ডের দিকে যেতে পারি না, এবং আগামীতে আমরা গোল্ড কিনা বন্ধ করে দেব, কারণ আমাদেরও আর ক্রয় ক্ষমতার বাহিরে। বাইরের জায়গার চাইতে আমাদের দেশে একটু বেশি বাড়াইয়া দেয়। আগে যেটা 1 ভরির মধ্যে হতো সেটা এখন 8 আনা বা এরকম কমায় নিয়ে আসার চেষ্টা করতেছি, বা দেখা যাচ্ছে 22 ক্যারেট 21 ক্যারেট আমরা এখন 18 ক্যারেটে আসতে যাচ্ছি। অব্যাহত দাম বৃদ্ধিতে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদেরও। দাম বাড়ায় আগের চেয়ে বিক্রি কমেছে 50 থেকে 60% পর্যন্ত। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় তারা। মার্কেটে আপনার যে কোয়ান্টিটি অফ সেল ছিল দাম বাড়ার আগে, এখন সেই কোয়ান্টিটি অফ সেল কমে গেছে। তো এটা প্রয়োজনে যারা ধরেন 5 ভরি কিনতো তারা এখন 2.5 ভরি কিনছে। কাস্টমার আমাদের উপরে মানে গোল্ডের দোকানের উপরে ফেথ হারাচ্ছে। ইভেন আপনার এই অস্থিরতার কারণে বেচা কিনি, অনেকে ভাবছে যে এটাকে অ্যাসিড হিসেবে তুলনা করছে, যে এটা আমি কিনে রাখলে দাম বাড়বে। আবার অনেকে চিন্তা করছে দাম হয়তো বা একটু কমুক, আমরা কিনতে পারি। আর সাধারণ যারা আমাদের মতন যারা মধ্যবিত্ত, তাদের তো একদম ধরাছোঁয়ার বাইরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ককাণ্ডে বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। শুধু দেশেই নয়, বিশ্ববাজারে স্বর্ণের আউন্স প্রতি দাম বেড়ে হয়েছে 3,319 মার্কিন ডলার। দেশের বাজারে দাম বৃদ্ধির জন্য বিশ্ববাজারের অস্বস্তিকর সমীকরণের পাশাপাশি বুলিয়ান মার্কেটকেও দায় দিচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস। সাপ্লাই চেইন যেটা আছে, সেই সাপ্লাই চেইনের মধ্যে আমরা যদি ফলো করি তাহলে যে পার্সেন্টেজ অফ কনজামশন বিভিন্ন ডাইভার্সিফিকেশনের অনেক বেড়ে গেছে। যেহেতু আমাদের দেশের লোকাল সোর্স বা ফর্মাল সোর্সে আমরা গোল্ড পাই না, তো ওই কারণে আমাদের তো আসলে মানে অন্ধকারে থাকতেই হচ্ছে। এই কারণে আমরা তাঁতীবাজারে যে গোল্ডের রেটটা পাবলিশ হয়, ওই রেটটাকেই আমরা বাজুস পাবলিশ করি। তো সেখানে ধরেন ওয়ার্ল্ড মার্কেটের সাথে বাংলাদেশের তারতম্য একটু থাকতে পারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের বাজারে স্বর্ণ আমদানি চাহিদা কিংবা
সরবরাহের কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ডলারের মূল্যমান কমে যাওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে, যা ক্রেতাদের মধ্যে তৈরি করছে অর্থনৈতিক চাপ। তাই স্বর্ণের চাহিদা ও যোগানের সমন্বয়ের অভাব ঘোচানোর দাবি তাদের। পৃথিবীতে যখন টেনশন তৈরি হয়, অর্থনীতি নিয়ে যখন অস্থিরতা তৈরি হয়, তখন মানুষের সম্পদ আসলে কোথায় রাখবে, সেটার সেফ জায়গা কোথায়, সেটা হিসাবে মানুষ মূল্যবান ধাতু হিসাবে মনে করে যে স্বর্ণে রাখলে এটা বেশি সেফ। পৃথিবীতে যত সেন্ট্রাল ব্যাংক রয়েছে তারা তাদের যে সারপ্লাস থাকে, উদ্বৃত্ত থাকে, বৈদেশিক ফরেন কারেন্সির রিজার্ভ যদি সারপ্লাস থাকে হিউজ পরিমাণ, তখন তারা কিন্তু বিকল্প ভাবনা ভাবে। সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু এই স্বর্ণকে একটা বিনিয়োগের একটা বড় উপাদান হিসাবে মনে করে। শুধু সাজসজ্জায় নয়, অর্থনৈতিক দুর্দিনে বহুকাল ধরেই নিরাপদ বিনিয়োগ হিসেবে ভূমিকা রাখছে স্বর্ণ। তাই বৈশ্বিক বাজারের সাথে সঙ্গতি রেখে ব্যবসায়ীদের মুনাফার মার্জিনকে সমন্বয়ের পাশাপাশি স্বর্ণ কেনাবেচায় সচেতন হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর কার্গো পণ্য আমদানি রপ্তানিতে নতুন দিগন্তের দ্বার খুলছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। চট্টগ্রাম থেকে চীনের কুনমিং রাজ্যে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। এতে চীনের বিশাল বাজারের পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে কম খরচে কার্গো পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা। তবে গত 3 বছরে নানা জটিলতায় চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো পরিবহন কমে গেছে 70%। হোসেন জিয়াদের প্রতিবেদন। প্রায় 85 বছর আগে 1940 সালে ব্রিটিশ আমলে যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিমানবন্দরের। 90 দশকের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যের কিছু দেশের বিমান আসা যাওয়া শুরু হয় এ বন্দরে। 2013 সালে বছরে 15 লাখ যাত্রী পরিবহনে সক্ষম এ বিমানবন্দর আন্তর্জাতিক সংস্থা আইকাওর স্বীকৃতি পায়। তবে যুগ পার করে যাত্রী পরিবহন, বাণিজ্য আর অর্থনীতির সাথে কতটা তাল মেলাতে পেরেছে এ বিমানবন্দর? পরিসংখ্যান বলছে গত 3 বছরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কার্গো পরিবহন কমেছে প্রায় 70%। সমপরিমাণ কমেছে রাজস্ব আয়। আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইন্সের সংখ্যাও নেমেছে অর্ধেকে, আর ফ্লাইট অপারেশন বন্ধ করেছে 4টি এয়ারলাইন্স। শাহ আমানত বিমানবন্দরে 2022 সালে 11,981 টন কার্গো হ্যান্ডলিং থেকে আয় হয় 6 কোটি 85 লাখ টাকা। 2023 সালে মাত্র 3,000 টন কার্গো হ্যান্ডলিংয়ে আয় নেমে আসে 2 কোটি 19 লাখে। 2024 সালে 4,680 টন কার্গো হ্যান্ডলিং থেকে আয় দাঁড়ায় 2 কোটি 88 লাখ। সিএনএফ এজেন্টরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা, খরচ বৃদ্ধি সহ নানা কারণে জনপ্রিয়তা হারায় চট্টগ্রাম বিমানবন্দর। এখান দিয়ে যদি আমদানি কার্গো হয়, রপ্তানি কার্গো হয় না, রপ্তানি কার্গো হইলে আমদানি কার্গো হয় না। এসব সমস্যার কারণে ফ্লাইটগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। বন্ধ হইতে হইতে এটা 2022 সালে টোটালি অফ হয়ে গেছে। বীর কারখানার ইন্ডাস্ট্রির মালিকেরা বাধ্য হয়ে বাইরে রোডে ঢাকা নিয়ে মাল দিয়া ঢাকা থেকে বাইরে রোডে এবং বাইরে সময় ক্ষেপণ করে, অর্থ ক্ষেপণ করে এই মাল আমার বাইরে শিপমেন্ট করতে হয়। 2022 সালে 8টি কোম্পানির বিমান কার্গো পরিবহন করত। তবে 2022 সালে এমিরেটস, 2023 সালে কুয়েত, 2024 সালে ওমান ও ফ্লাই দুবাই একে একে বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন এ অঞ্চলের রপ্তানিকারকরা। বিকল্প ঢাকা ও কলকাতা বিমানবন্দর হয়ে পণ্য রপ্তানিতে বেড়েছে খরচ ও সময়। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ থেকে বিমানযোগে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে পণ্য পাঠানোর খরচ কলকাতার তুলনায় প্রায় দ্বিগুণ। এর অন্যতম কারণ এয়ারলাইন্স প্রতিষ্ঠানে বাংলাদেশিদের অবস্থান দুর্বল হওয়া। বিদেশি এয়ারলাইন্সের তারা সিইওগুলি চায় না আমাদের দেশ থেকে পণ্য রপ্তানি হোক, এটাই আসল ব্যাপার। না হলে ভারত থেকে আপনার যদি 300 টাকা বাংলাদেশি টাকা হয়, বাংলাদেশ থেকে 700 টাকা কেন হবে? সেও জেট ফুয়েল জ্বালিয়ে যাচ্ছে, আমরাও জেট ফুয়েল জ্বালিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। ভৌগোলিক কারণে তাদের একটু যে তাদের দূরত্ব কাছে, কিন্তু এত বেশি হওয়ার কথা না। তবে সম্প্রতি ভারত ট্রানজিট সুবিধা বাতিল করায় বিমানে কার্গো রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগাতে পরিসর বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে চীন হয়ে পণ্য রপ্তানিতে চালু হচ্ছে নতুন ফ্লাইট, যা চীনের বিশাল বাজারের পাশাপাশি সম্ভাবনার নতুন দুয়ার খুলছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে। মধ্যপ্রাচ্যে আমাদের এখান থেকে অত্যন্ত প্রচুর পরিমাণে এই যে পেরিশেবল আইটেম, শাক সবজি বা বিভিন্ন ফল ফ্রুটস এগুলি যায়। এটার জন্য আমাদের যে কোল্ড স্টোরেজ যে এরিয়াটা ছিল, এটা অনেক ধরনের আনসার্ভিস ছিল।
আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা এটা নিয়ে অত্যন্ত তৎপর। এটা আমাদের অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। এয়ার ভেসেল যদি আপনার এক্সপোর্ট হয় তাহলে দেখবেন খরচটা অনেকাংশে কমে আসবে, যেটা ইন্ডিয়া থেকে সুবিধাটা হতো এবং অ্যাভেলেবেল ফ্লাইট থাকে। যে এয়ারপোর্টটা আছে চট্টগ্রাম বন্দরে তেমন বিজি না, তেমন কার্গো আসে না। এখন যদি এখন নতুনভাবে শুরু করে তাহলে ঢাকার থেকে চাপ কমবে এবং চট্টগ্রাম ইউজ হলে আমরা চট্টগ্রামের সুবিধাটা বেশি পাবো। তবে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে বিমান ভাড়া কমানো ও ফ্লাইট সংখ্যা বাড়ানো না গেলে এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপাচার্যকে নিজ বিভাগে সরিয়ে দিয়ে ন্যস্ত করা হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবির দ্বন্দ্বের জেরে 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল যুবদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পরে সিন্ডিকেটের সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করা হয়। এর মধ্যে 13 এপ্রিল নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। 2 দফায় 18 ও 37 জন শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। এরপরেই উপাচার্যের পদত্যাগের দাবি ওঠে। লাগাতার আন্দোলন শেষে উপাচার্য ও উপ উপাচার্যকে সরিয়ে নেওয়া হয়। ভ্যাটিকান শহরের সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান ভ্যাটিকান সিটির জেনারেল। এরপর ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনুস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। স্থানীয় সময় আজ সকাল 9:30টার দিকে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এর আগে গতকাল কাতারের দোহা থেকে ইতালি পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পোপের শেষকৃত্যে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স উইলিয়াম, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদিকে আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোমে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনারা জানেন তো যে ওনার ফিউনারাল যেটা হচ্ছে সেখানে উনি জয়েন করবেন। পুরো পৃথিবীর থেকে 132টা দেশের লিডাররা আসছেন, প্রফেসর ইউনুসও থাকবেন। এবং আপনারা জানেন যে ইতালির এক পত্রিকায় কারা কারা আসছেন তার মধ্যে সবার তো ছবি দেওয়া যায় না। দেখা যাচ্ছে যে ট্রাম্পের এবং আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসের ছবিটা এসছে। কালকে উনি এই পুরো সার্ভিসে জয়েন করবেন। উনি আসার পরে আমাদের আরো কিছু মিটিং হয়তো এঙ্গেজমেন্ট আছে, সেটা আমরা আমাদের এম্বাসির তরফ থেকে আপনাদেরকে জানানো হবে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য প্রস্তুত ভ্যাটিকান সিটি ও ইতালি। প্রায় 150টি দেশের প্রতিনিধির যোগ দেওয়ার কথা রয়েছে সেখানে। স্থানীয় সময় শনিবার সকাল 10টায় ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে অনুষ্ঠিত হবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া। পোপের শেষকৃত্যের পর সাইডলাইনে কূটনৈতিক আলোচনা করতে পারেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। পোপ ফ্রান্সিসকে শেষবারের মতো দেখতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ঢল নামে হাজারো মানুষের। ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রদ্ধা জানিয়েছেন মানবতার এই দূতকে। গত 4 দিনে প্রায় 2.5 লাখ মানুষ সরাসরি শ্রদ্ধা জানিয়েছেন পোপকে। সাধারণের পাশাপাশি ক্ষণে ক্ষণেই হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বেঁচে থাকতে যাদের সঙ্গে দেখা হয়েছে একাধিকবার, শেষবারের মতো তারাও পোপের নিথর দেহের সামনে দাঁড়িয়ে হয়ে পড়েন স্মৃতিকাতর। এরই মধ্যে বন্ধ হয়েছে পোপের কফিন। সাদা রেশম কাপড় দিয়ে ঢাকা হয়েছে পোপের চেহারা। পবিত্র পানি ছিটানো হয়েছে পুরো শরীরে। এরপর মুদ্রা ও মেডেলে ভর্তি একটি বাক্সে ঢোকানো হবে তার মরদেহ। সঙ্গে থাকবে তার কর্মগুণের কিছু তালিকাও। স্থানীয় সময় শনিবার সকাল 10টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে অনুষ্ঠিত হবে পোপের শেষকৃত্য। পরে তাকে সমাহিত করা হবে ঐতিহাসিক গির্জা সান্তা মারিয়া মাজৌরিতে। প্রথা অনুযায়ী সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপ ফ্রান্সিসের সমাধি হওয়ার কথা থাকলেও তার ইচ্ছে অনুযায়ী সান্তা মারিয়া মাজৌরিতে হবে তার শেষ আশ্রয়স্থল। 1400 বছর আগে যিশু খ্রিস্টের মা ম্যারিকে প্রথম উৎসর্গ করা হয়েছিল ঐতিহাসিক এই গির্জাটি। এছাড়াও পোপ ফ্রান্সিসের বেশ পছন্দের জায়গা ছিল এটি।
পোপ ফ্রান্সিস চেয়েছিলেন তার শেষকৃত্য অনুষ্ঠান হবে অতি সাধারণভাবে। ভ্যাটিকান কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছেন তার কথা রাখতে, তবে বিশ্ববাসী তাকে ভালোবাসা জানাতে কার্পণ্য করছেন না। পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ যুবরাজ উইলিয়াম, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের প্রায় 50টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, 1.5 শতাধিক দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন সেখানে। তবে উপস্থিত থাকবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতানিয়াহু ও পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পোপের শেষকৃত্যে যেতে পারেননি তারা। তবে নরেন্দ্র মোদির অংশগ্রহণ না করার কারণ জানা যায়নি। সাধারণত পোপের মৃত্যুর 15 থেকে 20 দিনের মধ্যেই নতুন পোপ নির্বাচিত করা হয়। এরই মধ্যে নতুন পোপ হিসেবে আলোচনা এসেছে ইতালির মাত্তেও জুপ্পি, ভ্যাটিকানের পিয়েট্রো প্যারেলিন, ফিলিপাইনের লুইস আন্তোনিওর নাম। তবে কে হবেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। বরিশাল নগরবাসীর পানির চাহিদা মেটাতে হিমশিম অবস্থা সিটি কর্পোরেশনের। প্রতিনিয়তই দেখা দিচ্ছে পানির সংকট। অভিযোগ রয়েছে ওয়াসার মতো কোনো প্রতিষ্ঠান বরিশালে না থাকলেও নানাভাবে পানির বিল আদায় করছে সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন অমিত হাসান। বরিশাল মহানগরীতে প্রতিদিন পানির চাহিদা রয়েছে প্রায় 7 কোটি লিটার, কিন্তু সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে মাত্র 3.5 কোটি লিটার। এতে নগরীর বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানির সংকট। নগরীর এই বর্ধিত এলাকাটিতে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি সিটি কর্পোরেশনের পানির লাইন। ব্যক্তিগতভাবেও পানি উত্তোলন করলেও সে পানির বিল দেয়া লাগছে সিটি কর্পোরেশনকে। 68 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশনে মাত্র 31 বর্গ কিলোমিটার এলাকায় পানির সংযোগ আছে, কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পুরো শতভাগ এলাকার বাসিন্দাদের থেকেই আদায় করছে পানির বিল। বরিশাল নগরীর 28 নং ওয়ার্ডে প্রায় 10,000 মানুষের বসবাস। তাদেরই একজন রেবা বেগম। নিজ বাড়িতে সিটি কর্পোরেশনের পানির লাইন না থাকায় পাশের বাড়ি থেকে দৈনন্দিন কাজে পানি নিচ্ছেন। এই ওয়ার্ড ছাড়াও এমনই ভোগান্তি পোয়াচ্ছে নগরীর 26, 27, 29 ও 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। কারেন্ট বিল বা ট্যাক্স বিল সব কিছুই তো দিই, কিন্তু এখন আমরা তো সুবিধা পাচ্ছি না, পানি নেই, আমাদের পানির খুবই কষ্ট। অন্য মানুষের বাসা দিয়ে পানি আনি আনিয়ে খাই, এখন যদি আমাকে পানির লাইন দিয়ে একটু হইতে বুঝছেন, আমাকে অনেক সুবিধা হইতে। আমরা আবেদন করছিলাম যে আমাকে একটু পানি যদি দিতে, তাহলে আমরা অনেক ভালো হইতে। আমাকে সিটি কর্পোরেশনের থেকে সাপ্লাই লাইনের বিল যাচ্ছে, কিন্তু আসলে আমরা এরকম পানির কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। প্রতি মাসের বিল দেওয়া লাগে, কিন্তু এরা নেয় যে 3 মাস অন্তর। হ্যাঁ, 3 মাসে 600 টাকা পার মান্থ নেয়, 200 টাকা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন ওয়াসার মতো কোনো প্রতিষ্ঠান বরিশালে না থাকলেও নানাভাবে পানির বিল আদায় করছে সিটি কর্পোরেশন। এছাড়া ট্যাক্সের সাথেও দিতে হচ্ছে পানির বিল, এরপরও কমছে না পানির সংকট। বরিশালে 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজ চলছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত হস্তান্তরিত হয়নি। আমরা শুনেছি সেটি পরিত্যক্ত ঘোষণা করার পথে। সুপেয় পানি যাতে নিশ্চিত করা যায় এবং সেটি যেন সহজলভ্য হয় এবং অর্থের বিনিময়ে সেখানে যেন কোনো কারসাজি না থাকে। পানির চাহিদা মেটাতে না পারলেও জনগণের কাছ থেকে পানির বিল আদায় করাকে বিধিসম্মত হিসেবে দেখছেন বিসিসির কর্মকর্তা। বলছেন হোল্ডিং নাম্বার থাকলেই দিতে হবে পানির বিল। একই সঙ্গে টিউবওয়েল স্থাপনেরও ফি রয়েছে। তবে পানির সংকট দূর করতে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করার কথা বলছেন তারা। পানির বিল যখন দেবে তখন আমরা দেখি যে পানির রেট যেটা আসছে ওইটার সাথে এটা দুটোর ভিতরে আমরা একটা নিই, অর্থাৎ যেটা পানি বেশি সেটা আমরা মূলত নিয়ে থাকি। আবার আপনি একই সাথে আপনি যখন পানির নতুন করে টিউবওয়েল বসাবেন নিজস্ব, তখন আমাদের আর কি একটা পারমিশন লাগে, বিভিন্ন পারমিশন আছে এই পানির ডায়ামিটার উপর ভিত্তি করে যে বিভিন্ন ধরনের রেট আছে। বরিশাল নগরীর পানির লাইন ব্যবহার করছে প্রায় 34,000 গ্রাহক, যা থেকে সিটি কর্পোরেশন বছরে আদায় করছে প্রায় 10 কোটি টাকা। এছাড়া পানির চাহিদা মেটাতে নগরবাসী ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যোগে বসিয়েছে প্রায় 28,000 নলকূপ। পানির চাহিদা মেটাতে বিসিসির দরকার আরও 3.5 কোটি লিটার পানি। অমিত হাসান, এখন বরিশাল।
উপকূলীয় অঞ্চলে উৎপাদিত মুগ ডালের চাহিদা শুধু দেশে নয়, রয়েছে দেশের বাইরেও। পটুয়াখালীতে দেশের মোট চাহিদার ৪৫% মুগ ডাল উৎপাদন হয়। তবে চলতি মৌসুমে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় কমেছে উৎপাদন। তাই ডালের ন্যায্য মূল্য ও সেচ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে কৃষি অধিদপ্তর। জসিম পারভেজের প্রতিবেদন। চলতি মৌসুমে পটুয়াখালীর ৮৮,৮৯১ হেক্টর জমিতে মুগ ডাল চাষ করেছেন চাষিরা। আমন ধান ঘরে তোলার পর জানুয়ারি মাসের শেষ সময়ে তারা ডালের বীজ বপন করে জমিতে। তবে এবছর মার্চ মাসে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আশানুরূপ ফলন পায়নি চাষিরা। এছাড়া মধ্যস্বত্বভোগীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। কিন্তু এক লবণ পানি, তাছাড়া বৃষ্টি বেদল নাই, এই তেমাগো কৃষিটা ভালো হয় নাই। গেল বছর ডাইল পেয়েছি 10 মণ 20 মণের, এবার মনে হয় যে 2 মণ ডাইল হইবেন। বর্ষা হয় না, ডাইল কম হয়েছে, হইতে এখন এরা কয় 3600 3700। এই যে তলি কষ্ট করি, কিন্তু আমরা এই কষ্টের ন্যায্য ফল পাই না। গত বছর পটুয়াখালীর 8টি উপজেলায় 360 টন ডাল উৎপাদন হয়, যা দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানি করা হয় জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়ায়। চাষিরা প্রতি হেক্টর জমিতে 20 থেকে 25 হাজার টাকা খরচ করে পাবেন অন্তত 800 থেকে 1000 কেজি ডাল। তবে ডালের উৎপাদন আরও বাড়াতে মিঠাপানি সংরক্ষণ ও সেচ সুবিধা নিশ্চিত সহ মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমাতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহৎ আকার সেচ পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের যে হাজা মজা খালগুলো আছে সেগুলো আমরা পূর্ণ খনন করে, এবং ওই মুগের ক্ষেত্রে আমরা যাতে নালা করে ফিতে পাইপ ব্যবহার করে এবং সহজ শর্তে এলএলপি সরবরাহ দিয়ে গ্রুপ করে কৃষকদের এলএলপি ক্রয় করে যাতে তারা মুগে সেচের ব্যবস্থা করেন, সেই জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতেছি। পটুয়াখালীতে গত বছরের চেয়ে এবার প্রায় 4000 হেক্টর বেশি জমিতে মুগ ডালের চাষ হয়েছে। সংশ্লিষ্টদের আশা, চলতি বছর উৎপাদিত মুগ ডাল অন্তত 600 কোটি টাকায় বিক্রি হবে। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। সরবরাহ কমায় নওগাঁয় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। গ্রীষ্মকালীন সবজির উৎপাদন কম হওয়ায় বেড়েছে দাম। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন সবজি উৎপাদন কেন কমলো, আর নওগাঁয় স্থানীয়ভাবে কি পরিমাণ জমিতে এবার সবজির আবাদ হয়? জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় প্রায় ৭৫০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এ পর্যন্ত আবাদ হয়েছে প্রায় ৪৩০০ হেক্টর জমিতে। যদিও আবাদ হয়েছে এই পরিমাণ, কিন্তু এখনো এইসব জমিতে সবজির উৎপাদনে এখন আসেনি, যার কারণে বলা যায় যে সবজির উৎপাদন কম হওয়ার কারণে বাজারগুলোতে সরবরাহ কমেছে। আর সরবরাহ কমে আসার কারণে সব ধরনের শাকসবজির দাম তুলনামূলক বেড়েছে, অর্থাৎ সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকার কারণে শাকসবজির দাম এখন বাড়তেই বলা যায়। আর বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। আমি বগুড়া জেলার কাহলী উপজেলার এক কৃষক এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তিনি এখানে তরই বিক্রি করার জন্য নিয়ে এসেছেন, প্রায় 5 মণ তরই বিক্রি করার জন্য নিয়ে এসেছেন এবং ভালো দাম পাওয়ার আশা নিয়ে এসেছেন এবং ভালো দাম তিনি পেয়েছেন। প্রতি কেজি প্রায় 50 থেকে 55 টাকা কেজি হিসেবে তিনি এই সবজি বিক্রি করেছেন। আর এই নওগাঁ পাইকারি পৌর বাজারে সবজির অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো দামের কথা যদি বলি, যে সবচেয়ে বেশি দামের সবজি বিক্রি হচ্ছে বেগুন এবং কাঁকরোল 70 টাকা কেজি, কচুরলতি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি, পটল বরবটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, শসা 40 টাকা কেজি, করলা কিছুটা কম দাম বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, পেঁপেও একই দামে বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়া 15 থেকে 16 টাকা কেজি, লাল শাক সবুজ শাক বিক্রি হচ্ছে প্রকার ভেদে 25 থেকে 30 টাকা কেজি। কাঁচামরিচ যেহেতু জেলার উৎপাদনের পরিমাণ কম এবং এই চাহিদা মেটানোর জন্য পঞ্চগড় থেকে নিয়ে আসা হচ্ছে, জেলায় যে পরিমাণ কাঁচামরিচের আবাদ হয়েছে তা এখনো আসলে উৎপাদনে আসেনি, আগামী আরো 15-20 দিন পর আসবেন। তারপরও কাঁচামরিচ এখন 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 25 টাকা পিস এবং আলু আগের দামে বিক্রি হচ্ছে। তবে এই সবজির বাজার স্বাভাবিক হতে আরো প্রায় 25 থেকে 30 দিন লাগবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো এই ছিল আমার কাছে শাকসবজির দাম নিয়ে সবশেষ।
নতুন সরকার ক্ষমতায় বসার পর কানাডার অভিবাসন নীতি ঢেলে সাজানো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে আগের চেয়ে আরও কঠিন হতে পারে দেশটির অভিবাসন প্রক্রিয়া। সংকটে পড়তে পারেন বহু প্রবাসী বাংলাদেশীয়, কারণ অনেক কানাডীয় নাগরিক মনে করেন তাদের চাকরির বাজার সংকুচিত হয়েছে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের কারণে। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। একসময়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে কানাডিয়ানদের যত অভিযোগ, তার মধ্যে অন্যতম ছিল অভিবাসন প্রক্রিয়া বেসামাল করে তোলা। যত মানুষ বাইরে থেকে এসেছেন সে তুলনায় থাকার জায়গা বাড়েনি। এতে বিরূপ প্রভাব পড়ে আবাসন খাতে। যথেষ্ট চাকরির সুযোগ না থাকায় দেখা দেয় কর্মসংস্থান সংকটও। এতে অর্থনীতিও হয়ে পড়ে ভঙ্গুর। এই অবস্থায় গেল বছরের শেষ দিক থেকে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে জাস্টিন ট্রুডোর প্রশাসন। এতেও তৈরি হয় সমস্যা। অতিরিক্ত চাপে পড়তে হয় শিক্ষার্থী ও তাদের স্বামী বা স্ত্রীদের। সেটিও ভালো কোনো ফল বয়ে আনবে না। নির্বাচনের পর নতুন সরকার এলে পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর মাধ্যমে সুষ্ঠু সমাধান হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমার কাছে মনে হয় যদি লিবারেল সরকার আবার ক্ষমতাতে আসেও তারা সম্ভবত রিস্ট্রাকচারিং তারা করবে, কারণ 2024-এ কিন্তু সেই প্রতিফলনটা দেখা গিয়েছে যে তারা ভালো মাত্রায় রিস্ট্রাকচারিং করছে। তো সেক্ষেত্রে নতুন গভর্নমেন্টও তারা যদি আবার ফর্ম করে, আমি আশাবাদী যে রিস্ট্রাকচারিং প্রসেসটা চালু থাকবে। তবে আশার কথা হলো অভিবাসী নির্ভর দেশ কানাডায় অভিবাসীদের চাহিদা কমবে না, তাই তাদের প্রয়োজন পড়বে কোনো না কোনোভাবে। কানাডা একটা ইমিগ্রেন্ট নির্ভর একটা দেশ, কিন্তু কানাডা বোধহয় যেটা চাচ্ছে পলিসিগুলোকে টাইট করে যেন যোগ্য ক্যান্ডিডেটরাই এখানে আসতে পারে, সেটা ছাত্র হিসাবে হোক বা অভিবাসী হিসাবে হোক, পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে হোক। হয়তো কানাডা সেটা নিয়েই কাজ করছে এবং সেক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বা আমার যা মনে হয়, কনজারভেটিভ গভর্নমেন্ট আসুক বা লিবারেল গভর্নমেন্ট আসুক, হয়তো তারা পলিসিকে স্ট্রিক্ট করবে এবং যোগ্য প্রার্থীকেই তারা খুঁজে নেবে। চলমান সংকটের মধ্যে আরও বড় প্রভাব ফেলেছে শরণার্থী হিসাবে আশ্রয়ের আবেদন। এর মধ্যে বাংলাদেশিদের আবেদনও নেহায়েত কম নয়। পর্যটক বা ট্যুরিস্ট ভিসায় এসে না ফেরার প্রবণতা, অবৈধ হয়ে নানা পন্থা খোঁজার কারণেই বেসামাল হয়েছে পরিস্থিতি। ক্ষুণ্ণ হচ্ছে দেশের সুনাম। সোমবার ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ। জনমত জরিপে কিছুটা এগিয়ে লিবারেল পার্টির প্রার্থী মার্ক কার্নি। এখন দেখার পালা পরবর্তী প্রধানমন্ত্রী এই সমস্যাগুলোর সমাধানে কিভাবে তৎপর হন। যিনি প্রধানমন্ত্রী হন না কেন, কানাডার অভিবাসন নীতিতে যে পরিবর্তন আসছে সে কথাই স্পষ্ট। এই পরিবর্তনের কারণে সুবিধা অসুবিধা দুটোই থাকবে, তবে বাংলাদেশি শিক্ষার্থী এবং অভিবাসন প্রত্যাশীরা এ থেকে কী সুবিধা আদায় করে নিতে পারেন সেটি এখন দেখার বিষয়। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। সাধারণ এক পরীক্ষা ডেকে এনেছিল ইতিহাসের ভয়াবহতম বিপর্যয়। ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে মুহূর্তেই বিস্ফোরণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে ইউক্রেন থেকে ইউরোপে। পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু দুর্ঘটনা চেরনোবিল বিপর্যয়ের 39 বছর পূর্তি আজ। পরমাণু কেন্দ্রটি অবস্থিত ইউক্রেনের প্রিপিয়াত শহরে, যা এখন ভুতুরে নগরীতে পরিণত। ঈশিতা ব্রহ্মের প্রতিবেদন। 26 এপ্রিল 1986 রাত 1:23। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পরমাণু পাওয়ার প্ল্যান্টের 4 নম্বর রিঅ্যাক্টর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শক ওয়েভে চলে যায় পুরো ভবন। পারমাণবিক বিক্রিয়া চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। একজন কর্মী জরুরি ভিত্তিতে শাটডাউন বাটনে চাপ দেন। পরমাণু বিক্রিয়া বন্ধ হওয়ার পরিবর্তে উল্টো ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পুরো রিঅ্যাক্টরে আগুন ধরে উচ্চ তেজস্ক্রিয় পদার্থ আগুনের সঙ্গে বাতাসে মিশে যায়। যে পরিমাণ পরমাণু তেজস্ক্রিয়তা সেই বিস্ফোরণ থেকে নির্গত হয়েছিল তা কয়েকশো হিরোশিমা আণবিক বোমার তেজস্ক্রিয়তার সমান। এখন পর্যন্ত এটি পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু বিপর্যয়, যার প্রভাব গিয়ে পড়ে ইউক্রেন থেকে শুরু করে গোটা ইউরোপে। ইতিহাসের ভয়াবহ এই বিপর্যয় পরিচিত চেরনোবিল বিপর্যয় নামে। কিয়েভ থেকে উত্তরে 108 কিলোমিটার দূরে অবস্থিত এই প্ল্যান্টে সে সময় নিরাপত্তার পরীক্ষা চলছিল। বিস্ফোরণের পর প্ল্যান্টে কর্মরত 31 কর্মী ও একজন অগ্নি নির্বাপন কর্মীর মৃত্যু হয়, যাদের বেশিরভাগই অতিরিক্ত তেজস্ক্রিয়তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা জানতেও পারেননি এত বড় বিপর্যয় ঘটে গেছে। এই ঘটনার পর ক্যান্সারে আক্রান্ত হন হাজারো মানুষ। বিস্ফোরিত রিঅ্যাক্টরে আরও ইউরেনিয়াম থাকায় কয়েক মাস পর এই রিঅ্যাক্টরের চারপাশে বড় দেয়াল তুলে দেয় রাশিয়া। যদিও এখনো পর্যন্ত এই স্থাপনা নিয়ে উদ্বেগ রয়েছে পশ্চিমা বিশ্বের।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রিপিয়াত শহরে অবস্থিত এই চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আশপাশের এলাকা পরিত্যক্ত রয়েছে। ভবন আর হাসপাতালগুলো ফাঁকা, ধ্বংসস্তূপও সেভাবেই রয়েছে। এলাকা দখলে নিয়েছে প্রকৃতি, রয়েছে বন্যপ্রাণীর বসতিও। অথচ কোনো এক সময় এখানে বসতি ছিল 50,000 মানুষের। বেশিরভাগ মানুষই কাজ করতেন পরমাণু কেন্দ্রে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর 2025 সালের 24 ফেব্রুয়ারি তেজস্ক্রিয়তায় বিষাক্ত থাকা এই স্থাপনার বাইরে ড্রোন হামলা করে রাশিয়া। সৃষ্টি হয় বড় গর্তের। 39 বছর ধরে এই নগরী রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পরমাণু বিপর্যয়ের সাক্ষী। চেরনোবিলের আশপাশ পরিণত হয়েছে ভুতুড়ে এক নগরীতে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে প্রায় 240 কোটি টাকা ট্রান্সফার করে তুলনামূলক নিরাপদ ব্যাংকগুলোতে রেখেছে বিসিবি। এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। নিরাপত্তার পাশাপাশি সুদের হার বাড়ানোয় আর্থিকভাবেও লাভবান হচ্ছে বোর্ড, আর এতে বিগত আমলের কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন ফারুক আহমেদ। নোমান আব্দুল্লাহর প্রতিবেদন। দেশের ক্রিকেটে একের পর এক বিতর্কে সবশেষ সংযোজন বিসিবির অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর অভিযোগ। বিভিন্ন ব্যাংকে থাকা বিসিবির ফিক্সড ডিপোজিটের প্রায় 120 কোটি টাকা বোর্ডের অনুমোদন ছাড়াই অন্য ব্যাংকে সরিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। একটি দৈনিকের এমন খবরে তুলকালাম কাণ্ড বাঁধে। এমন খবরের পর তদন্তে নামে এখন টেলিভিশন, আর তাতে জানা যায় 120 কোটি নয়, প্রায় দ্বিগুণ অঙ্ক ট্রান্সফার করা হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে। এখন টেলিভিশনের হাতে আসা এফটিআর স্টেটমেন্টে মিলেছে এমন তথ্য। স্টেটমেন্টে দেখা যায় রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন 13টি ব্যাংকে নতুন করে এফটিআর খুলেছে বিসিবি, যেখানে বিভিন্ন সময়ে প্রায় 240 কোটি টাকা ডিপোজিট করা হয়। এখন প্রশ্ন উঠতে পারে, আচমকাই কেন এমন সিদ্ধান্ত নিলেন ফারুক আহমেদ? দলিল বলছে, পতিত সরকারের আমলে যেসব ব্যাংকে টাকা রেখেছিল ক্রিকেট বোর্ড, সেসব ব্যাংকে ইন্টারেস্ট রেট ছিল তুলনামূলক কম। উদাহরণস্বরূপ আইএফআইসি ও মিডল্যান্ড ব্যাংকে থাকা বিভিন্ন কিস্তির 12 কোটি টাকায় 9 থেকে 10 টাকা হারে সুদ পেত বিসিবি, যেটি মধুমতি ব্যাংকে সরিয়ে নেওয়া হয় 11.5 টাকা সুদের হারে। ফলে মোটা অঙ্কের আয় বাড়ে বিসিবির। স্টেটমেন্টে আরও দেখা যায়, সরকারের লাল তালিকাভুক্ত ব্যাংক জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক থেকে তুলনামূলক নিরাপদ সবুজ ও হলুদ তালিকাভুক্ত ব্র্যাক, মিউচুয়াল ট্রাস্ট ও প্রাইম ব্যাংকে টাকা ট্রান্সফার করেন বোর্ড সভাপতি, যেখানে সুদের হার বাড়ার পাশাপাশি অর্থের নিরাপত্তাও নিশ্চিত হয়। আমি দিচ্ছি 13টা ব্যাংকে 250 কোটি টাকা, 238 কোটি টাকা, সব রেড ব্যাংক থেকে নিয়ে গ্রিন ব্যাংকে দিছি আর ইয়েলোতে দিছি। বিসিবি সভাপতির অভিযোগ, কম হারে ব্যাংকগুলোতে টাকা রেখে মোটা অঙ্কের অর্থ ভোগ করতেন বিগত কমিটির কর্তারা। 8% থেকে 11.5 থেকে 12% দিছি। এখন কারো পার মান্থে 500 কোটি টাকা পকেট লস হইতেছে কারো না কারো, ওই প্যাসিস্টের দোষর দিয়ে। এই জন্য এই জিনিস করতেছে। তবে বেশিরভাগ পরিচালকদের না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেয়ার কারণ কি? নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পতিত সরকারের আমলে দায়িত্বে থাকা বেশিরভাগ পরিচালককে সহজে বিশ্বাস করতে পারেননি ফারুক আহমেদ। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা। আগামী 2 বছরে ফুটবল ফেডারেশনের আর্থিক ঘাটতি অনেকটাই কেটে যাবে বলে আশা করছেন বাফুফের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ফাহাদ করিম। বিগত বছরে দৃশ্যমান কোনো সাফল্য না দেখলেও বর্তমানে কিট স্পন্সর সহ বাফুফের হাতে রয়েছে জাতীয় পুরুষ দলের নিজস্ব পৃষ্ঠপোষক কোম্পানি। আর স্পন্সর প্রতিষ্ঠান বলছে, ফুটবলের চিত্র বদলে দেওয়ার চিন্তাতেই এ খাতে অর্থ বিনিয়োগ করছেন তারা। তাসওয়ান নাফির প্রতিবেদন। একজন ফুটবল ভক্তের বাংলাদেশ দলের জার্সির সাথে ছবি তোলার দৃশ্য। মূলত লাল রঙের এই জার্সিটি বাফুফের কিট স্পন্সর হিসেবে পরিচিত দৌড় নামের এক দেশীয় প্রতিষ্ঠানের তৈরি। একটা সময় মাঠের ফুটবলে বারবার ব্যর্থতার চিত্র ফুটে ওঠায় এ খাতে কেউই আগ্রহ দেখাতো না বিনিয়োগের। তবে বর্তমানে দৃশ্যপট বদলেছে অনেকটাই। প্রথমবারের মতো বাফুফের ঘরে এখন জার্সি স্পন্সর ছাড়াও রয়েছে জাতীয় পুরুষ ফুটবল দলের আলাদা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। তাহলে কি হামজার মতো ইংলিশ লিগে খেলা তারকা ফুটবলার আসার কারণেই চিত্র বদলেছে ফুটবলের, নাকি অন্য কোনো কারণ? যেহেতু এটা ফার্স্ট টাইম একটা ট্রান্সফরমেশন এসেছে কিটের ক্ষেত্রে, আমি যেটা বলবো, ধরেন বিএফএফ এর আগে কখনো কিট স্পন্সর ছিল না, তখন ওনারা যেটা হচ্ছে নিজেরা বানিয়েছেন। কখন কি লাগবে আগের থেকে জানতো, ওনারা হয়তো যাওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে ওইভাবে রেডি করে।
বাট যখন আপনি স্পন্সরের সাথে কাজ করেন আপনার ফুল একটা ডিটেল মানে অন পেপার প্ল্যান লাগে। যেহেতু আমরা খুব ভালো একটা সাড়া পেয়েছি, বিএফএফ পেয়েছে, আমরা পেয়েছি, ফুটবলের আর হামজা আসে, সব মিলে এখন অনেক কোম্পানি আসবে এই বিএফএফ এর সাথে যুক্ত হতে। ফেডারেশন বলছে এখনও পুরোপুরি কাটেনি বাফুফের আর্থিক সমস্যা, তবে আশা আগামী 2 বছরে অনেকটাই বদলে যাবে দেশের ফুটবলের অর্থনৈতিক চিত্র। আমাদের স্পন্সরের ঘাটতিটা অনেক, বাট আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি এবং আমরা ভালো ভালো পার্টনার আনতে পেরেছি এবং সামনে আরও আসবে। কল সবসময় কথা ছিল যে ফুটবলের টাকা নেই। ডেফিনেটলি টাকার অনেক অভাব আছে, অর্থের অনেক অভাব আছে, বাট দ্যাট ডাজন্ট মিন সেটা এভাবেই থাকতে হবে। আমরা শুরু করেছি পার্টনারশিপ আনা। আমার মনে হয় অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর লাগবে আমাদের, ইনশাল্লাহ। তখন আমি বিশ্বাস করি আমাদের টোটাল যে ঘাটতি সেটা আমরা ফুলফিল করতে পারবো। ফুটবল সংশ্লিষ্টরা বলছেন শুধু ঢাকা কেন্দ্রিক আর্থিক সমস্যার সমাধান করলেই চলবে না, দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে বাফুফের। তাহলেই ফুটবলে দেখা মিলবে সত্যিকারের উন্নয়নের। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই অভ্যুত্থানের ঘটনায় সহস্রাধিক মামলার একটিরও তদন্ত শেষ হয়নি। মামলা বাণিজ্য ধীর গতি নিয়ে শহীদ পরিবারের হতাশা। আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। স্বর্ণের লাগামহীন দামে বিক্রি কমেছে 60% পর্যন্ত। শুল্ক বাণিজ্য যুদ্ধ অন্যতম কারণ বলছে জুয়েলারি সমিতি। 3 বছরে চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো পরিবহন কমেছে 70%। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাড়ার সম্ভাবনা। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। আজ যোগ দেবেন অন্ত্যেষ্টিক্রিয়ায়, অংশ নেবেন একাধিক বৈঠকে। ঝুঁকিপূর্ণ থেকে নিরাপদ ব্যাংকে ক্রিকেট বোর্ডের প্রায় 240 কোটি টাকা স্থানান্তর। নিরাপত্তার পাশাপাশি বেড়েছে আয়ও। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।